আজকের অনুসন্ধানের প্রধান চরিত্র গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু। কাঁথা বালিশ নিয়ে লঞ্চে সদরঘাটে নামার যে নুরুর একসময় 3 বেলা ভাত জুটত না, সেই নুরু এখন পরিবার নিয়ে হেলিকপ্টারে চলাফেরা করে। চরের ভাঙা ঘর ভেঙে নতুন পাকা ঘর উঠেছে। হাঁটা চলা দেখলেই বোঝা যায় পকেটটা এখন আগের চেয়ে অনেক বেশি গরম। নুরুকে নিয়ে অনুসন্ধান করতে গেলে বেশ কিছু চরিত্র সামনে চলে আসবে, যাদের অনেকে চায়ের দোকানদার থেকে শিল্পপতি, পাঙ্গাস মাছ বিক্রেতা থেকে কয়েক শত কোটি টাকার মালিক বনে গিয়েছেন। এবার ভিপি নূর কট। ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তার অসাধারণ যুগান্তকারী অনুসন্ধানের মাধ্যমে তার অন্ধকার জগতের যে তথ্য প্রমাণ, একদম ভিডিও চিত্র, হাতে নাতে প্রমাণ পুরো জাতির সামনে উপস্থাপন করেছেন। কিন্তু হঠাৎ করে আমি কেন ভিপি নুরুল হক নূর সাহেব এবং রাশেদ সাহেবের ব্যাপারে লেখালেখি কিংবা ভিডিও প্রদান করছি, সেটা নিয়ে একটু আপনাদেরকে খোলাসা করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক আপনাদের সাথে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, অবশেষে ভিপি নুরুল হক নূরের মুখোশ উন্মোচন করে দিল সাংবাদিক ইলিয়াস। একটি প্রতিবেদন প্রকাশ করে তার আসল মুখোশ সকলের সামনে উন্মোচন করেছে। মুখোশের আড়ালে কি ভয়াবহ সব দুর্নীতি প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সেটি জানা গেছে সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদন থেকে। মানুষের মনে যে একটা সহানুভূতি ছিল ভিপি নূরকে নিয়ে, নুরুল হক নূরকে কেন্দ্র করে মানুষের মনে একটা জায়গা ছিল, সেই জায়গাটাও আজকে নষ্ট হয়ে গেল। যতটুকু সহানুভূতি ছিল নূরকে কেন্দ্র করে, নূরকে নিয়ে, এখন সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনটি দেখার পরে সেই সহানুভূতিটুকুও উঠে গিয়েছে মানুষের মন থেকে। পাহাড় সমান দুর্নীতি, লুটপাট নুরুল হক নূরের। প্রবাসীদের টাকা আত্মসাৎ থেকে শুরু করে ক্ষমতার প্রভাব দেখিয়ে এলাকায় নানা ধরনের অপকর্ম, দুর্নীতি করেছে নুরুল হক নূর। সাংবাদিক ইলিয়াস তার প্রতিবেদনে সেটি প্রকাশ করেছে। নুরুল হক নূরের মুখোশ উন্মোচন করে কি প্রতিবেদন প্রকাশ করলো সাংবাদিক ইলিয়াস, আমরা সেই প্রতিবেদনটি দেখব এবং এই প্রতিবেদন প্রকাশের পরে নুরুল হক নূরের মন্ত্রী পদ এবং সংসদ সদস্যের পদ কি বাতিল হচ্ছে সেটাও আমরা জানার চেষ্টা করব কয়েকজনের বিশ্লেষণ থেকে। অনেকে মনে করছে নুরুল হক নূরকে মন্ত্রী এবং সংসদ সদস্যের পদে বহাল রাখা মোটেও সমুচিত হবে না। এরকম দুর্নীতিবাজ এবং প্রতারকমূলক ব্যক্তি যদি ক্ষমতায় থাকে তাহলে দেশের কোনো কল্যাণ হবে না বলে অনেকের ধারণা। চলুন কথা না বাড়িয়ে নুরুল হক নূরকে কেন্দ্র করে সাংবাদিক ইলিয়াস কী এমন প্রতিবেদন প্রকাশ করলো যার কারণে সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। নুরুল হক নূরের কেন্দ্র করে নানা ধরনের সমালোচনার ঝড় বইছে। আজকের অনুসন্ধানের প্রধান চরিত্র গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু। কাঁথা বালিশ নিয়ে লঞ্চে সদরঘাটে নামার যে নুরুর একসময় 3 বেলা ভাত জুটত না, সেই নুরু এখন পরিবার নিয়ে হেলিকপ্টারে চলাফেরা করে। চরের ভাঙা ঘর ভেঙে নতুন পাকা ঘর উঠেছে। হাঁটা চলা দেখলেই বোঝা যায় পকেটটা এখন আগের চেয়ে অনেক বেশি গরম। নুরুকে নিয়ে অনুসন্ধান করতে গেলে বেশ কিছু চরিত্র সামনে চলে আসবে, যাদের অনেকে চায়ের দোকানদার থেকে শিল্পপতি, পাঙ্গাস মাছ বিক্রেতা থেকে কয়েক শত কোটি টাকার মালিক বনে গিয়েছেন। কয়েক বছরের ব্যবধানে নুরুর বিকাশে ভিক্ষা বৃদ্ধি, সরকারি অর্থ আত্মসাৎ আর তদবির বাণিজ্যে সবার আগে কপাল খুলেছে নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের। নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের শিক্ষাগত যোগ্যতা টিপসই। সারা জীবন দিনমজুর হিসেবে অন্যের জমির ধান চালের ওজন মাপার কাজ করেছেন, স্থানীয় ভাষায় যাকে বলা হয় কয়েল। যে কারণে নুরুর বাবাকে ডাকা হতো ইদ্রিস কয়েল্লা। বিভিন্ন এলাকা থেকে ধান চাল কেনা ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করার সময় ইদ্রিস কয়েল্লার ব্যাপক চাহিদা ছিল, কারণ নুরুর বাবা নাকি ওজনে কাঠচুপিতে ছিলেন মহাদক্ষ। একমাত্র শালা ডাকসুর বিক্রি হয়েছিস, তোর জন্য প্রয়োজনে গাড়ি লাগে, গাড়ি আমি একটা কিনে দেবো। তো আমার তখন সে সময় লাগে না। যখন দেখলাম যে আমাকে একবার বিশেষ করে একটা গুম করার চেষ্টা করা হয়েছিল উত্তর বাড্ডা থেকে, তখন আমি ভেবেছি মোটরসাইকেলে চলাফেরাটা আমার নিরাপদ নয়। তখন সে দুলাভাইকে জানালে তিনি প্রিমিয়ার ব্যাংকে 10 লক্ষ টাকা কারণ বাজার শাখায় লোন করে এবং 10 লক্ষ টাকা নিজে সমন্বয়কে 20 লক্ষ টাকা দিয়ে এই গাড়িটা কিনেছেন। ভিপিনুরের বাপের না হইলেও 10 থেকে 12 একর জমি আছে। তাদের ওই যে ধান গ্রামে আগে পাল্লা দিয়ে মাপতো, ওই যে হাতের পাল্লা দিয়া, ওই যে 5 সেরের পাল্লা ছিল, দাড়ি পাল্লা, সেটা মাপতো। যারা মাপতো তাদেরকে কয়েলদার বলে আর কি, কয়েল বলে।
ধান মাপার কাজ করতো। 2019 সালে নুরুল হক নুরু ভিপি হবার পর থেকে ধীরে ধীরে কয়েল্লা ইদ্রিসের দিন পাল্টাতে শুরু করে। কয়েলের কাজ বাদ দিয়ে রাজনীতির মাঠে নামে, কারণ আগের ব্যবসার চেয়ে এই ব্যবসায় লাভজনক। রাজনৈতিক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা যদি আমি বলি সে ছিল না, তাই আমি ভুলের রাজ্যে বসবাস করি। আদার এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর পথ দ্বিতীয় নেতা ভিপি নূর। আমি আপনাদের কাছে নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের মতো মামা, চাচা, ভাগ্নে এবং শ্বশুরবাড়ির লোকজনদেরকে নিয়ে গলাচিপায় এক নুরুতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ক্ষমতাসীন দল বিএনপির নেতা কর্মীরাও চরমভাবে কোণঠাসা হয়ে পড়েছে। তার মন্ত্রিত্ব কার্যকর হচ্ছে মূলত তার শালা নাইম, মানে শালা সম্বন্ধী, খালু, খালু শ্বশুর, বড় ভাই, ছোট ভাই, এভাবেই মানে প্রশাসন তাদের কথায় উঠা বসা করতেছে। আমাদের লোকজন হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন অফিস আদালত, ইউন অফিস, এসিলেন্ট অফিস থেকে শুরু করে শিক্ষা অফিস, সব জায়গায় গণ অধিকার পরিষদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতারা অফিসগুলি দখল করে আছেন, এবং বিশেষ করে আমাদের জানা মতে টিউনো মহোদয়ের অফিসে তার আত্মীয় স্বজন, ভাই, শ্যালক। 50 মিনিটসের অনুসন্ধানে নুরুর আত্মীয় স্বজনের ব্যাপক অপকর্মের তথ্য উঠে এসেছে। এলাকায় দখল, চাঁদাবাজি থেকে শুরু করে স্থানীয় সকল সরকারি কাজে নুরুর পরিবারের লোকেদের বাইরে কারো কোনো কথা বলার সুযোগ নেই। বিশেষ করে নুরুর ভাই, ভাগ্নে, শালা, দুলাভাইয়ের নেতৃত্বে গণ অধিকার পরিষদের একদল সন্ত্রাসী এলাকায় যে অপকর্ম চালিয়ে যাচ্ছে তা মানুষের ধৈর্যের বাইরে চলে গিয়েছে। মোবাইল হাতে থেকে কাটিয়ে নিয়েছে, মোবাইল ধারে লাইছে, আমার স্বামীর সিনে বাড়ি দিয়ে কুড়মে ধারাই সুবাইছে, এই সিনে এই ইচ্ছে মতো আমার দেওয়া বাসনগুলো ধরিয়ে তালেগুলো ধরিয়ে ঘরের মধ্যে ঢুকছে। 3 দিন সে বিপুলের নাম ভাঙাইয়া আমাদের 10 ফিরা গলাচিপার ভিতরে সে অনেক পাওয়ার দেখায়, দাপট দেখায়, প্রভাব খাটায় আমাদের ঘর বাড়ি লুটপাট করে। এই দেখে আমার বড় ভাই সে ঢাকা গেছে, হ্যাঁ, ঘরটা লুটপাট করে ভাঙচুর করে নিয়ে গেছে। মালামাল নিচ্ছে, আমার ভাই বউ, আমার ওয়াইফ তার কানের থেকে দুল নিচ্ছে স্বর্ণের, আমার ভাই বড় কানের থেকে দুল নিচ্ছে, ঘর দর ভাঙে যা পাইছে হাতে দ্বারা সব নিয়ে গেছে। সম্প্রতি তারেক রহমানের স্বপ্নের ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগ পরীক্ষায় নুরুল হক নুরু এক অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেনি এমন প্রার্থীদেরকেও উত্তীর্ণ করা হয়েছে, অথচ যারা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে এমন প্রার্থীদেরকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দশমিনা উপজেলায় বিগত দিন যারা ছাত্রদল করেছে, বিএনপির সাথে যুক্ত ছিল, সাধারণ লোকজন সহ অনেকেই এই পরীক্ষায় অংশগ্রহণ করেন, কিন্তু সেই পরীক্ষায় রিটেন ভাইভায় টেকার পরেও দলীয় লোক, বিএনপি যারা যারা করে তাদেরকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগের লোকজনকে, গণ অধিকারের লোকজন এখানে ঢুকিয়েছেন। মুখ দেখে এই নামগুলো উপজেলা সমস্যা অফিসার এবং এই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই নামগুলো টিকানো হয়েছে। এটা পুরোটাই দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের নাম টিকাইয়া আমাদের নাম প্রতিমন্ত্রীর লোক কইয়া, প্রতিমন্ত্রীর লোক যে মেন লোক খেয়ে যাইয়া বলে টিক দিয়ে এই বিএনপির এই যুগ্ম আহ্বায়ক ওগুলো বাদ দিয়ে আওয়ামী লীগের নাম কিভাবে টিকাইছে। যে সময় রিটার্নের রেজাল্ট দেওয়া হয়েছিল, রাতে রেজাল্ট শিট আমরা পাইছি, রেজাল্ট শিটে আমার নাম দেখি বা আমার সাথে আরো যারা যারা ছিল তাদের নাম দেখি, কিন্তু ভাইবার এক মুহূর্তে ওই কাগজ চেঞ্জ হইয়া নতুন কাগজই নয়, মানে পরীক্ষা না হওয়ার পর কাগজ চেঞ্জ হয়। নামধারী লোকের আত্মীয় স্বজন জায়গা পেয়েছে, গণ অধিকারের আত্মীয়করণ হয়েছে, একটা পরিকল্পিতভাবে করা হয়েছে। নুরুল হক নুরের সুপারিশে তাদের যাদের নেওয়া হয়েছে তাদের সুপারিশে নেওয়া হয়েছে নাকি। এই বিএনপি আওয়ামী লীগ থেকে টাইনে তো সে নেতাও নয়, ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতা, কিন্তু ফাইন্যান্সিয়াল সিন্ডিকেটটা দেখে হলো গিয়ে তার গলাচিপায় তার শালা আইনিম এবং দশমিনায় তার ভগ্নিপতি মিজান। এই যে আপনার ফ্যামিলি কার্ড হয়েছে না, এগুলো পরীক্ষা সব নামমাত্র হয়েছে। সে যা তালিকা দিয়ে দিছে, ওই যে তার ভগ্নিপতি আর যে তালিকা করছে, 10 মিনিটে আপনার যেই ছেলে একই দিনে ডিগ্রি পরীক্ষা অংশগ্রহণ করছে সেই ছেলে রিটেনে পার্টিসিপেট না করে পাশ করে গেছে এখানে ডিউ টু মন্ত্রীর ভগ্নিপতির তালিকা। নুরুকে মন্ত্রী বানানোর পর থেকেই পটুয়াখালীতে নুরুর সংসদীয় আসনটি মগের মূল্যকে রূপ নিয়েছে। দেশের আইন নিয়ম কানুন তোয়াক্কা না করে সরকারি প্রতিষ্ঠানে নুরুর আত্মীয় স্বজনদেরকে বসাতে চরম এক অরাজকতা চালিয়ে যাচ্ছে নুরুল হক নুরু এবং তার সন্ত্রাসী বাহিনী। ভিডিওতে পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চায়েত, ঢাকা উত্তর গণ অধিকার পরিষদের নেতা কামাল, দশমিনা যুব অধিকার পরিষদের নেতা বাবুর্চি শহীদ এবং সুজন সহ আরো কয়েকজনকে দেখা যাচ্ছে।
পটুয়াখালী জেলার দশপিনা উপজেলার সরকারি খাদ্য গুদামের সিনিয়র কর্মকর্তা ইউসুফকে ঘিরে ধরে তার উপর মব সৃষ্টি করা হয়। সরকারি কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই মোনা নামে নুরুর একজন ঘনিষ্ঠ লোককে গুদামের দায়িত্ব দেওয়ার জন্য ইউসুফকে চাপ দেওয়া হচ্ছিল। যে মোনা আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, যদিও এখন তিনি গণ অধিকার পরিষদের অন্যতম নেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। এখানে শহীদ নামে গণ অধিকারের এক লোক, সাথে ছিল কালাম পঞ্চায়েত নামে এক লোক, 7-8-10 জন একটা কাগজ নিয়ে আসছে। প্রতিমন্ত্রী মহোদয় বরাবর লিখছে যে আমি কি প্রতিমন্ত্রী রুহুল হক নূর, ওনার বরাবর লিখছে, কাগজটা লেখা, একজন লেখা আছে যে আমি 10 খাদ্য গ্রামে 15 বছর ধরে কাজ করি, লেবারি কাজ করি, আমাকে সবটা অর্ডার দেওয়া হোক। তা আমি কাগজ পড়লাম, পড়ার পরে আমি বললাম যে ভাই আপনার কাগজটা নিয়ে আসেন, ভালো কথা, কিন্তু এই কাগজের ভিতরে তো 100 মনে করেন যে আমরা বলছি যে কাজ করার কোনো অসুবিধা, প্রতি জীবন এখানে আসি নাই। অভিযুক্ত মোনার কাছে ওই দিনের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে করা অভিযোগ এড়িয়ে যান। আপনাদের মানুষজন লইয়া প্রত্যেকদিন যে এই জায়গায় এই যে গুদামে আসিয়া সংরক্ষিত এলাকায় এই যে একজন ভাই আপনি কি 15 বছর এই ভাই 15 বছর আপনি কি কোন বছর কাজ করছেন কোন জায়গায় না ঢাকা দশমিনা গুদামে করেন না, কিন্তু আপনি তো মন্ত্রী মহোদয়ের বলবো। নুরুল হক নুরু নির্বাচনে জয়লাভের পর তার ভাই ভাগ্নেরা এলাকায় এক ত্রাসের রাজত্ব তৈরি করেছে। মানুষের ঘরবাড়ি, জমি জায়গা থেকে শুরু করে বসত বাড়ির গাছপালা পর্যন্ত জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে নুরুল হক নুরুর আপন ভাইয়ের বিরুদ্ধে। আজকে মন্ত্রী সাহেবের বাইরে অর্ডার এবং তার নেতৃত্বে শফিক গাজী 2 ইউনিয়নের সভাপতি গণ অধিকার আমাদের গাছগুলা বাড়ি অবৈধভাবে অত্যাচার করতেছে। তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদেরকে হামলা করে, আমাদেরকে মারধর করে। প্রশাসনের হাত থেকে নুরুল হক নুরুর আত্মীয় স্বজন এবং নেতাকর্মীদের এসব অপকর্ম সামলানোর দায়িত্বে আছেন নুরুর শ্যালক অ্যানিম। 4র্থ শ্রেণী পাশ অ্যানিম এখন এলাকার ডিসিএসপিদের সাথে একই টেবিলে বসেন। বিশেষ করে নুরুর পছন্দের ইউএনওর যোগসাজশে উপজেলায় ব্যাপক লুটপাট চালিয়ে যাচ্ছে নুরুর শ্যালক মহিবুল্লাহ অ্যানিম। আজকেও টিউন অফিসে একটা শিক্ষকদের মিটিং দেখলাম, প্রেসিডেন্ট গোল্ড কাপ ফুটবল হবে, সেখানে মিটিং এ সে কে, সে যে শুধু তার শালা এই পরিচয় টিউনোর পাশ দিয়ে বসা, অথচ সিনিয়র শিক্ষকেরা গ্যালারিতে বসে রয়েছে। এরকম একটা দূর অবস্থা চলছে গলাচিপায়। অনুসন্ধানে জানা যায় নুরুর শালা পেশায় একজন পাঙ্গাস মাছ বিক্রেতা ছিলেন, কিন্তু হঠাৎ করে রাতারাতি এলাকায় গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এক সময়ের পাঙ্গাস মাছ বিক্রির পরিবর্তে এখন তিনি বিশাল বড় মাছের ঘেরের মালিক হয়েছেন। এলাকায় গড়ে তুলেছেন নামে বেনামে ব্যবসা প্রতিষ্ঠান। এসব অবৈধ অর্থের অনুসন্ধানে গিয়ে টিম 15 মিনিটসের হাতে বেশ কিছু স্পর্শকাতর তথ্য এসেছে। অনুষ্ঠান সবাই মিললে মিষ্টি কিনতে লেগেছে। ভিডিওতে যে নারী কথা বলছেন তার নাম মাহমুদা বেগম। স্থানীয় নির্বাচনে গলাচিপার 4, 5, 6 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হিসেবে তাকে নির্বাচিত করার কথা বলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন নুরুল হকের শ্যালক মহিবুল্লাহ অ্যানিম। নির্বাচনী খরচের পাশাপাশি নির্বাচন পরবর্তী সময় মিষ্টি খাওয়ার কথা বলে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। 4, 5, 6 লোক দায়িত্ব দিচ্ছে, সবাই মিললে মিষ্টি কিনতে লেগেছে। নূরজানে অ্যানিমের দ্বারা যে টুকাইয়ে মানে টুকাইয়ে হ্যাঁ 5 লাখ টাকা এই আসরের কালে নুরুর শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের মতো রাতারাতি কপাল খুলেছে তার বোন জামাইদেরও। নুরুর ভগ্নিপতি মোহাম্মদ মিজান হাওলাদার কিছুদিন আগেও ফুটপাতে ভ্যানে করে কাপড় বিক্রি করতেন, অথচ তিনি এখন নিজেকে ব্যবসায়ী পরিচয় দেন। তবে বাস্তবে ব্যবসা প্রতিষ্ঠান না থাকলেও লাভের টাকা এরই মধ্যে এলাকায় এলাহি কারবার ঘটিয়ে ফেলেছেন নুরুর এই ভগ্নিপতি। তার এই আত্মীয় স্বজনের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তার যে ভগ্নিপতি আপনার ভ্যান চালাইতো আগে, সে এখন গাড়ি ড্রাইভ করে, প্রাইভেট কার তার আছে। তার বাড়ি মিজান সে ইয়ার মধ্যে ইউনিট সাহেবের সময় বাড়ি করে ফেলছে এবং সে এখন সমস্ত তালিকা, বরাদ্দের তালিকা সব তার মাধ্যমে হয়। সে তার কোনো পেশা নাই, কিন্তু তার প্রাইভেট কার চলে, তার ফ্যামিলিতে লক্ষ লক্ষ টাকা রাত 1টা-2টা পর্যন্ত তার বাড়িতে অর্থের লেনদেন হয়। আমাদের দশমিনা এবং গলাচিপা এখন দুলাভাই খ্যাত যে নিজাম হাওলাদার, তার যে লিস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যে লিস্ট গেছে, আমরা শিওর যে তার চিন্তা চেতনা যাদের নাম ছিল তাদের নামই আসছে। নুরুর আরেক ভগ্নিপতি চা বিক্রেতা আব্দুল মান্নান। শিক্ষাগত যোগ্যতা বলতে সম্বল টিপসই। গাজীপুরে ছোট্ট চা বিড়ির দোকানদারি করে চলতো তার সংসার। পটুয়াখালী চর থেকে নুরুর আত্মীয় স্বজনদের অনেকেই গাজীপুরের এই বস্তিতে গিয়ে উঠেছিলেন। এই বস্তিতে থেকেই পড়াশোনা করেছেন নুরু, কিন্তু আত্মীয় স্বজনদের অনেকের ভাগ্য না পাল্টালেও নুরুর বোন জামাই মান্নান এখন 7তলা ফাউন্ডেশনের বাড়ির কাজ শুরু করেছে। এরই মধ্যে 1তলার কাজ সম্পন্ন হবার পর সেখানেই এখন থাকছেন তিনি। মান্নান দেওয়ান তো ওনাকে চিনেন আপনি? কি করে কিছু করে ব্যবসা ও তো তাই তো করে কিছু করে না। মান্নান দেওয়ান কি করে? মান্নান দেওয়ান আছে এখন সালাম
মান্নানের এই বিশাল উত্থানের উৎসের খোঁজে গেলে নুরুর ভাগ্নের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলা করা হয়। মান্নান সাহেব বসে থাকা অবস্থায় মান্নান সাহেব, রিফাত এবং আরো 5-7 জন মিলে আমাকে লাথি মেরে চেয়ার ভেঙে ফেলে ও আমাকে ইচ্ছা মতো বেধড় মারধর করে। পরবর্তী সময়ে তার ছেলে রিফাত আমার মোবাইলে ভিডিওগুলো ডিলিট করতে চাই, তো আমি দিচ্ছিলাম না অবস্থায় আমার মোবাইলটা জোর করে টান দিয়ে নিয়ে মোবাইলের মধ্যে একদম পাক মেরে ফিকে মেরে মোবাইলটা ভেঙে ফেলে। নুরুর আশপাশে থাকা সকলেই এখন ফুলে ফেপে উঠেছেন। এদের মধ্যে গণ অধিকার পরিষদের সবার কাছে নুরুর ক্যাশিয়ার খ্যাত সিরাজদি খানের জাহিদ রহমান। মধ্যপ্রাচ্যে থাকাকালীন বিকাশ কালেকশনে ভালো পারফরমেন্স দেখিয়ে নুরুর পার্মানেন্ট ক্যাশিয়ার হিসেবে নিয়োগ পান মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার জাহিদ রহমান। সেই সাথে মুন্সিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়কের পদেও আছেন নুরুর এই ক্যাশিয়ার। একসময় মধ্যপ্রাচ্যে শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া জাহিদের ভাগ্যের কতটা উন্নয়ন হয়েছে সেটা বুঝতে হলে তার ফেসবুক প্রোফাইলে 2-4 মিনিট সময় দিলেই বোঝা যাবে। নুনান্তে পান্তা ফুরানো পরিবারে জন্ম নেওয়া জাহিদ 2020 সালে ঘর ভাড়া দিতে না পেরে ঢাকা থেকে গ্রামে চলে গিয়েছিলেন, অথচ এখন তিনি দামি গাড়িতে চড়েন, প্রতি সপ্তাহে বিদেশ যান, ভ্রমণ করেন বিজনেস ক্লাসে। নুরু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর জাহিদ রহমান কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে একটি ট্রেনিং সেন্টার খুলে বসেছেন। এই ট্রেনিং সেন্টারের মাধ্যমেই নুরুর সাথে মিলেমিশে দুজনে করছেন আদম ব্যবসা। অনুসন্ধানে জানা যায় কেরানীগঞ্জের ওই প্রতিষ্ঠানে নুরুর মালিকানা শেয়ার রয়েছে। আওয়ামী লীগ আমলে মালয়েশিয়া শ্রমবাজারে যে সিন্ডিকেট প্রথা চালু ছিল, নুরু নিজে আবারও জাহিদ রহমানের ওই প্রতিষ্ঠানের মাধ্যমে সিন্ডিকেটের সদস্য হবার অপতৎপরতা শুরু করেছে। সবশেষ কুরবানির ঈদে নুরু জাহিদ রহমানকে স্থানীয় একটি গরুর হাটের ইজারা পাইয়ে দেয়। সূত্র জানিয়েছে সেখানেও বড় অঙ্কের লেনদেন হয়েছে জাহিদ আর নুরুর মাঝে। জাহিদের মাধ্যমে মুন্সিগঞ্জের অনেক আওয়ামী লীগ নেতাদেরকে বাঁচানোর জন্য তদবির বাণিজ্য শুরু করেছে নুরু। এরই মধ্যে সিরাজদি খান বালুচরের কুখ্যাত সন্ত্রাসী আমির কসাইকে জুলাই মামলা থেকে অব্যাহতি পেয়ে দিতে বড় অঙ্কের টাকার লেনদেন চলছে বলে জানিয়েছে সূত্র। 5 আগস্টের পর থানায় এজাহারভুক্ত আসামি হবার কারণে ডিবি পুলিশ তাকে ধরতে গিয়েছিল। ওই সময় পুলিশকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় কসাই আমির। একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আমির কসাই পলাতক ছিলেন। 10 মে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হলে গোপন সূত্রের ভিত্তিতে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু আমির কসাইকে যেন কোনোভাবেই গ্রেফতার দেখানো না হয় সেজন্য মুন্সিগঞ্জ জেলার এসপিকে টেলিফোনে চাপ প্রয়োগ করেছিল নুরুল হক নুরু। বাবা নুরুর চেরাগ পেয়ে রাতারাতি জীবন বদলে যাওয়া আরেক ভাগ্যবানের নাম শহীদুল ইসলাম ফাহিম। নুরুর নিজ জেলা পটুয়াখালীর ছেলে ফাহিম দীর্ঘদিন ধরে গণ অধিকার পরিষদের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2018 সালের কোটা আন্দোলন শুরুর পর থেকে মানুষের দানের টাকা আত্মসাতের কাজে ফাহিমকে ব্যবহার করেছে নুরু। নুর যে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, এই অর্থ দিয়ে সংগঠনের জন্য দৃশ্যমান কোনো সম্পদ কিন্তু আমরা দেখি নাই। এখন জিজ্ঞাসা করা হয় আজকে অর্থের বিষয়টা আমরা জানতে চাই, ঠিক আছে? তখন নুর জিজ্ঞাসা করে, এই ফাহিম অর্থের হিসাবটা দিয়ে দাও তো। তখন ফাহিম বলে, ভাই একটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পরের মাসে হিসেবের সঙ্গে দিয়ে দিও। সম্প্রতি ফাহিম এলাকায় বিশাল আলিশান এক ডুপ্লেক্স বাড়ি করেছেন, যা ওই এলাকার মানুষকে চমকে দিয়েছে। শুধু বাড়ি নয়, সামান্য একজন পশু ডাক্তারের ছেলে ফাহিমের ছোট 2 ভাই প্রতি মাসে নতুন নতুন মডেলের মোটরসাইকেল, আইফোন, এমনকি টাকার গরমে জন্মদিনে একসাথে একাধিক কেক কেটে উদযাপনের তথ্য আমাদের হাতে এসেছে। সম্প্রতি ফাহিমের বিয়েতে প্রায় 1.5 কোটি টাকা খরচ করেছে। কয়েক হাজার মানুষকে দাওয়াত দিয়ে করা বিশাল সেই অনুষ্ঠানের টাকার উৎস কোথায় সেটাও এলাকার মানুষকে অবাক করেছে। এবার ভিপি নূর কট, এমপি এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর কট। ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তার অসাধারণ যুগান্তকারী অনুসন্ধানের মাধ্যমে তার অন্ধকার জগতের যে তথ্য প্রমাণ, একদম ভিডিও চিত্র, হাতে নাতে প্রমাণ পুরো জাতির সামনে উপস্থাপন করেছেন। এতে জরুরি ভিত্তিতে ভিপি নূরের পদত্যাগ করা উচিত। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রী উচিত মন্ত্রী পরিষদ যে সাফল করবেন কিছুদিন পর, সেই সময় ভিপি নূরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেন। কারণ একজন মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে যে গ্রাউন্ড দরকার, যে রিজন দরকার, সবগুলোই ভিপি নূরের বিরুদ্ধে প্রমাণিত হয়ে গেছে। এরপর প্রধানমন্ত্রীর জন্য ভিপি নূরকে মন্ত্রী পরিষদে রাখা একদম উচিত হবে না। এখানে জামাত এনসিপির হাতে একটা বিরাট কার্ড দিয়েছেন সাংবাদিক ইলিয়াস যে দীর্ঘ প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টার যে অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করেছেন, এটাকে যদি জামাত এনসিপির অ্যাক্টিভিস্ট বা জামাত এনসিপির যে রাজনৈতিক শক্তি তারা যদি কাজে লাগায়, তাহলে ভিপি নূরের রাজনীতি এখানে খেয়ে দেওয়া যায় এবং প্রধানমন্ত্রীকে বাধ্য করা যায় ভিপি নূরের মন্ত্রিত্ব খেয়ে দিতে। এখন জামাত এনসিপি এটা কতটুকু কাজে লাগাবে, ইলিয়াসের এই তথ্য প্রমাণ, এটা নিয়ে তারা কতটুকু রাজনীতি করবে, আমরা দেখার অপেক্ষা। বাট চাইলে এটা সম্ভব। দেখেন এখানে ইলিয়াস যে কাজটা করেছেন, এই সেম প্রতিবেদনটা সরকার দলীয় বা সরকারের মিত্র ভিপি নূরের বিরুদ্ধে না হয়ে যদি বিরোধী দলের কারো বিরুদ্ধে হতো, সাপোজ ইলিয়াসের এই প্রতিবেদনটা, 47 মিনিটের প্রতিবেদনটা যদি আমির হামজার বিরুদ্ধে হতো, বাংলাদেশের সমস্ত মিডিয়া ভিপি নূরের এই প্রতিবেদনের প্রত্যেকটা সেকেন্ড নিয়ে আলাদা আলাদা রিপোর্ট করে
বাংলাদেশের তোলপাড় তৈরি করতো এবং আমির হামজার কাল্পনিক ভাবে বললাম জীবন তামাতামা করে দিত। কিন্তু যেহেতু মিডিয়া বিএনপির দখলে এবং মিডিয়ার একটা অঘোষিত নীতি যে বিএনপির অপকর্ম ফাঁস করবে না, তার বিরুদ্ধে বলবে না। হ্যাঁ, বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের ফলে অনেক সময় অনেক অপকর্ম মিডিয়া চলে আসে, নইলে স্বাভাবিকভাবে মেইন স্ট্রিম মিডিয়া সবগুলো বিএনপির দখলে। আপনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনো সাংবাদিকের কাছে যান, তার সাহস হবে না রিপোর্ট করতে, কোনো হাউস ছাপাবে না। আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এগুলো আমরা দেখেছি। তো দর্শক, এখন তারেক রহমানের প্রিয় এবং তার এখন দরকার ভিপি নূরকে, যার ফলে হয়তো মিডিয়াগুলো এটা নিয়ে তেমন কিছু বলবে না বা লিখবে না। নইলে ভেরি সিম্পল, এখানে ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস যে অভিযোগগুলো প্রমাণ করেছেন, এগুলো নিয়ে অ্যাটলিস্ট তার কাছে জবাব চাওয়া হোক, সরকারের পক্ষ থেকে, দুদকের পক্ষ থেকে বলা হোক, বা দুদকের কাছে কেউ আবেদন করুক যে এটা তদন্ত করেন। দেখবেন যে দুদক তদন্ত করবে না, বরং এখানে বিরোধী দলে কেউ হলে সাংবাদিকরা দুদককে স্বপ্রণোদিত হয়ে তদন্ত করতে বাধ্য করত। তবে এখানে একটা মজার বিষয়, ভিপি নূর এই সাংবাদিক ইলিয়াস কি ভিডিও প্রকাশ করেন এতে প্রচন্ড ভয় পেয়েছিলেন, যার ফলে যখন সাংবাদিক ইলিয়াস এখন থেকে প্রায় 24 ঘন্টা আগে ঘোষণা দিয়েছিলেন আগামীকাল রাত 8টায়, মানে একদিন আগের ঘোষণা, নুরুল হক নূরের চরিত্র জাতির সামনে উন্মোচন করা হবে, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। তো দর্শক, এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই নুরুল হক নূর ফেসবুকে পোস্ট করেছেন, সাংবাদিক ইলিয়াস অনেক কষ্টে জোড়াতালি এআই দিয়ে একটা ভিডিও বানাইছে, আসুন সকলে দেখে তার কষ্ট পরিশ্রমকে সার্থক করি। এই জাতির বিভ্রান্তকারী জামাতিদের তুমিই ভরসা, চালিয়ে যাও, তাহলে সপ্তাহে একটা করে বানাও। এখানে তো জামাত প্রশ্ন একদম অপ্রাসঙ্গিক। বোঝা যায় যে ভিপি নূর ভয় পেয়েছেন, এই পোস্ট প্রমাণ ভয় পেয়েছেন এবং ভয় পেয়ে আগেভাগে নিজেকে ডিফেন্ড করেছেন যে এআই দিয়ে ভিডিও বানানো। এখানে একটা মজার বিষয় আছে, এখানে ভিপি নূর নিজে এবং দর্শকরা, আমার মতো দর্শকরা সবাই ধারণা করেছিলেন যে ভিপি নূরের কোনো নারী ঘটিত কোনো কেলেঙ্কারি এগুলো ফাঁস হবে, কোনো নারীর সাথে তার কোনো যেগুলো হয় এক মন্ত্রীর ক্ষেত্রে হয়েছে, কাজী নজরুলের ক্ষেত্রে হয়েছে, এরকম কোন একটা কিছু সামনে আসবে। সবাই প্রত্যাশা করেছেন এগুলো আসবে, আর ভিপি নূর নিজেও ধারণা করেছিলেন এরকম নারী ঘটিত কিছু একটা আসবে। কিন্তু না, নারী ঘটিত, যদিও নারী ঘটিত বিষয় আছে এখানে, তবে সুনির্দিষ্ট ভাবে নারী ঘটিত ওইরকম কোন আপত্তিকর ভিডিও এখানে আসে নাই। তো ভিপি নূর ভেবেছিলেন যে নারী ঘটিত ভিডিও আসবে, এই কারণে বলেছিলেন যে এআই। এখন নারী ঘটিত ভিডিও আসলে নিজের বাঁচার জন্য একটা কমন বক্তব্য আছে যে এটা এআই দিয়ে তৈরি। এখন ভিপি নূর সাংবাদিক ইলিয়াস এখানে যে তথ্য প্রমাণ দিয়েছেন, এখানে তো এআই রিলেটেড কিছু নাই। ভিপি নূর বুঝতে পারেন না যে তার বিরুদ্ধে কি আসতে যাচ্ছে। এখন যেহেতু তিনি নারী গঠিত কোনো একটা বিষয় শঙ্কা করেছেন, তো এখান থেকে একটা বিষয় ধারণা করা যায় নারী গঠিত কোনো দুর্বলতা ভিপি নূরের রয়েছে, হয়তোবা রয়ের কাছে কিংবা মোসাদের কাছে এরকম কোনো মাল মশলা থেকে থাকতে পারে, যার ফলে র মোসাদের গণ্ডির বাইরে থেকে ভিপি নূর চাইলেও যেতে পারবেন না। ভিপি নূর অনেকটা অসহায় নিরুপায় হয়ে থাকতে পারেন। তো নূর ভেবেছিলেন যে ওই নারী গঠিত কোনো একটা বিষয় ইলিয়াসের হাতে হয়তো চলে গিয়েছে। দেখেন, নূরকে ইউনূসের আমলে মারাত্মক ভাবে আহত করা হয়েছিল, সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয়েছে। আহত করেছিল কারা? জাতীয় পার্টি এবং সেনাবাহিনী। বিচার চেয়েছিল, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। আচ্ছা দেখেন তো, সেই তদন্ত কমিটি কোথায়? ভিপি নূর তো এখন ক্ষমতা, এখন কি তার বিচার চায়? এখন তো তিনি মন্ত্রী, এখন কি জাতীয় পার্টির সেই হামলাকারীদের ধরতে চায় না? সেনাবাহিনী কারা কারা তাকে পিটিয়েছিল তাদেরকে খুঁজতে চায় না? এখন চুপ। এর মানে কি? এর মানে হচ্ছে ভিপি নূর একটা বিশেষ গোষ্ঠীর কাছে ধরা, যার ফলে তিনি চাইলেও মুখ খুলতে পারেন না। নারী গঠিত কোনো একটা বিষয় ওই গোষ্ঠীর কাছে থেকে থাকতে পারে। সাধারণত হানি ট্রাপের মাধ্যমে যেটা হয়, এটা অলরেডি হয়তো হয়ে গিয়েছে। এই ভয় এআই কথা নূর আগেই বলেছিলেন, কিন্তু দিন শেষে দেখা গেল এই রিলেটেড কিছু নেই। আবার আরেকটা পোস্ট দিয়ে বসলেন ভিপি নূর, পিনাকি ইলিয়াসরা ইউটিউবার, মানে ইউটিউবার বলে খাটো করা, অথচ তাদের যে পাওয়ার, বাংলাদেশের বিভিন্ন বড় বড় মেইন স্ট্রিম মিডিয়ার চাইতে তাদের তাসির বেশি। তারা বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে কন্টেন্ট বানায়, এসে হাবিজাবি কথা, কন্টেন্ট বানিয়ে টাকা বানায় ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করা ভালো না ভিপি নূর যেরকম দুর্নীতি করে টাকা ইনকাম করে, চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে, ওইটা ভালো? এখন এটা হচ্ছে যখন একটা গোষ্ঠী কোনো জবাব দিতে পারে না, তখন কন্টেন্ট ক্রিয়েটর, ভিউ ব্যবসায়ী এইসব হাবিজাবি কথা বলে, এগুলো মূর্খদের ভাষা, হোয়াট এভার। মানে এক কথায় যদি বলি যে ভিপি নূরের নানান দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, এগুলো সাংবাদিক ইলিয়াস সুনিপুণ ভাবে তথ্য প্রমাণ সহ তুলে ধরেছেন, যে কিভাবে তার ঘনিষ্ঠ লোকজন ফুলে ফেপে বড় হয়েছে এবং কিভাবে বিকাশের টাকা নিয়ে যে ঘটনা, এটা তো এই রাশেদ কিংবা তারেক এরাই অভিযোগ করেছিল, গণ অধিকার পরিষদ ভেঙে গিয়েছিল তো বিকাশের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে। এক কথায় তার মহা দুর্নীতি তুলে ধরা হয়েছে। কোনো সভ্য দেশ হলে ভিপি নূর এখন পদত্যাগ করতেন বা প্রধানমন্ত্রী তাকে সরিয়ে দিতেন, কিংবা এতক্ষণে তদন্ত শুরু হয়ে যেত। কিন্তু দিন শেষে আমার মনে হয় না যে, যেহেতু সরকারের লোক, পুরো দুদক কিংবা মিডিয়া সব সরকারের, তেমন কিছু হয়তো হবে না। কিন্তু জামাত এনসিপি চেষ্টা করলে এই উপাদানগুলো ব্যবহার করে একটা অঘটন ঘটাতে পারে। বিশেষ করে জুলাই পরবর্তী, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে আমরা মানুষের আদর্শিক জায়গাগুলোর বেশ পরিবর্তন লক্ষণীয়। রাজনীতিতে মানুষ দল করতে পারে, মত ভিন্ন থাকতে পারে, সেটা মানুষের প্রত্যেকের যার যার স্বাধীন বিষয়। কিন্তু হঠাৎ করে আমি কেন ভিপি নুরুল হক নূর সাহেব এবং রাশেদ সাহেবের ব্যাপারে লেখালেখি কিংবা ভিডিও প্রদান করছি, সেটা নিয়ে একটু আপনাদেরকে খোলাসা করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। দেখেন, যখন ভিপি নুরুল হক নূর, রাশেদ সাহেবরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে,
তখন কিন্তু এই দুই ব্যক্তি যতবার বিপদে পড়েছে বাংলাদেশের কোন প্রান্ত থেকে, তাদের পক্ষে এবং তৎকালীন সময়ের সবচাইতে জনপ্রিয় যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট ছিল, ইউটিউবে বক্তব্য দিত, কারো সাহায্য না পেলেও আমি ডক্টর ফয়জুলের সহযোগিতা পেয়েছে গণ অধিকার পরিষদ, ভিপি নুরুল হক নূর, রাশেদ খানেরা। এমনকি আমার ঘনিষ্ঠ এক ছোট ভাইকে দিয়ে এই রাশেদ সাহেবদের পেজ পর্যন্ত এডমিন মডারেট করতো তুরস্কে বসে। আমি হেল্প করতাম যে কোনো অবস্থায় এই দেশপ্রেমিক মানুষদের উত্থান হওয়া উচিত। তো এখন প্রশ্ন জাগতে পারে যে কেন আমি কিছু কথা না বলে আর পারছি না। দেখেন, আমি বিএনপি ছেড়ে এসেছি, কিন্তু কোনো জায়গা পাবেন যে আমি ডাইরেক্ট কোনো একজন বিএনপি নেতার, যাকে আমার কোনো কারণে সে দল করে বিএনপি তাই অপছন্দ করে তার বিরুদ্ধে লেখালেখি অনবরত করি না, এটা আপনারা 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত পাবেন না। কারণ দল একটা ভিন্ন জিনিস, একজনের একটা পছন্দ থাকতেই পারে, অপছন্দ থাকতেই পারে, কেউ জামাত করবে, কেউ বিএনপি করবে, এটা তো তার স্বাধীনতা। তো আমি যখন দেখলাম আজকের এই 5ই আগস্টের পরবর্তী সময়গুলোতে নুরুল হক নূর সাহেব এবং গণ অধিকারের আমাদের সাবেক সেক্রেটারি সাহেব, এখনো মনে হয় সেক্রেটারি প্লাস বিএনপি করেন, রাশেদ সাহেব, তারা অনবরত টার্গেট ভিত্তিক মানুষকে চরমভাবে বেইজ্জতি করার জন্য মাঠে নেমেছে এবং বোঝাই যাচ্ছে যে দিস ইজ সামথিং দ্যাট পেইড এজেন্ট। আপনারা দেখবেন একটা সময় এই রাশেদ সাহেবের সাথে, নূর সাহেবের সাথে গণ অধিকারের আরেকজন কি জানি নাম, আমাদের ফারুক ভাই, তারপরে তারেক ভাই, এরা কেউ কিন্তু একসাথে থাকার লোক ছিল না। প্রতিদিন সংঘাত হতো, প্রতিদিন মারামারি হতো, প্রতিদিন ঝগড়া হতো। এখন যদি রাস্তায় জিজ্ঞাসা করেন তারেক সাহেবকে যে প্রিয় তারেক ভাই একটু নূর ভাইকে কি ভাষায় গালি দিলেন, নূরদের উপরে আক্রমণ তারেক সাহেব অভিযোগ করতেন, তারেকের উপরে আক্রমণ নূর সাহেব অভিযোগ করতেন, মানে তাদের প্রতিনিয়ত ঝগড়া ছাড়া কোনো কাজ ছিল না। এমনকি রেজা ভাই যখন যুক্ত হলেন দলটা ভেঙে যাচ্ছে ভাব। আমি চিন্তা করেছিলাম ভিপি নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে, ছাত্র জনতার ভোট পেয়েছে, ছাত্র শিবির ভোট দিয়ে বানাক কিংবা যে করেই হোক তিনি হয়েছেন, এদের দল করা উচিত, এদের দলটা ভেঙে চুরে চুরমার হয়ে যাক, এটা আমি চাইনি। আমি চেয়েছি তারা টিকে থাকুক মাঠে। কিন্তু এই ভদ্রলোকেরা আমার সাথে কি কারণে তাদের সুসম্পর্ক, সুসম্পর্কের মূল জায়গাটাই হচ্ছে ফ্যাসিবাদী চরিত্রটা তাদের ভিতরে থাকবে না। তারা আওয়ামী বিরোধী একটি জোট ছিল, তারা আওয়ামী বিরোধী কথা বলতো, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতো। আমিও সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সৈনিক হিসাবে আমি তাদেরকে প্রমোট করেছি, দল বিবেচনায়ও না, ব্যক্তিগত জায়গা থেকে আমি প্রমোট করেছি। এবং আমি জানি যে আমি যখন তাদেরকে প্রমোট করেছি তখন তো আমি বিএনপি করতাম, তো বিএনপি করা অবস্থায় আমি প্রমোট করতাম, তখন নিশ্চয়ই জামাতরা তাদের সাথে সুসম্পর্ক অতটা ঘষামাজা ছিল সেটাও কিন্তু না, আবার বিএনপিরও যে খুব বেশি ঘষামাজা ছিল তাও কিন্তু না। তারা কিন্তু অলমোস্ট এই দুইটা দলের কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসাও পেয়েছে, কোনো কোনো ক্ষেত্রে দূরেও থেকেছে। এ ধরনের একটি পরিবেশের মধ্যে তারা কিন্তু বড় হয়েছে। সেই সময়ে দুর্দিনের বন্ধু ছিল ডক্টর ফয়জুল। তার মানে নীতি এবং আদর্শের কারণেই আমি আপনাদেরকে ভালোবেসেছি। আজও আপনাদের কারোর সাথে আমার জমি জমার গ্যাঞ্জাম নাই। নুরুল হক নূর হাজার হাজার কোটি টাকার মালিক হবে না রাশেদ সাহেব সচিবালয়ের টেন্ডার নিবে, এ নিয়ে আমার কোনো ধারণা নাই। আমি পৃথিবীর একমাত্র ব্যক্তি, আপনি খুঁজে দেখেন, এটা পৃথিবী বললাম, বাংলাদেশ অন্তত আপনি খোঁজেন, যে সুদিনে দল পরিবর্তন করা লোক। বিএনপি ক্ষমতায় আসছে, আপনি যদি বুঝতে পারেন আমি ডক্টর ফয়জুল হক রাজনীতি করছি, আমি এটা বুঝি না, তারপরেও আমার কাছে মনে হয়েছে 5ই আগস্টের পরবর্তী সময়ে রাজনৈতিক যে ভাষায় আমি কথা বলেছি সেই 16 বছর পর্যন্ত ওই ভাষাটা আমার কাছে মনে হয়েছে পরিবর্তন না করতে পারলে বিএনপি আমি করলেও টিকতে পারবো না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের অভিব্যক্তিটা কি থাকবে। নুরুল হক নূরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস যেই প্রতিবেদন প্রকাশ করেছে, সাংবাদিক ইলিয়াসের এই প্রতিবেদন দেখার পরে আপনাদের প্রতিক্রিয়া অভিব্যক্তিটা অবশ্যই কমেন্টে উল্লেখ করে লিখে জানাবেন। নুরুল হক নূরকে কেন্দ্র করে নানা ধরনের বিতর্ক সমালোচনা চলছে। মানুষ এখন পোল্টিবাজ, চাপাবাজ উপাধি দেয় নুরুল হক নূরকে। অনেকেই অনেক ধরনের মন্তব্য করে। নুরুল হক নূর এর আগে যেই জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করেছে, রাজপথে লড়াই করেছে, অনেক আঘাত, নির্যাতন, নিপীড়ন সহ্য করে
সে রাজনৈতিক এই লড়াই টিকে ছিল, মানুষ তখন তাকে পছন্দ করতো, ভালোবাসতো, মানুষের মনে একটা সহানুভূতি ছিল, একটা সফট কর্নার ছিল নূরকে নিয়ে। কিন্তু এখন সেটি আর নাই। তার কারণ ক্ষমতালোভী এই ব্যক্তি ক্ষমতার লোভের আশায় নিজের দলকেও শেষ করে দিয়েছে। গণ অধিকার পরিষদের নাম নিশানাও সে শেষ করে দিয়েছে। যে দলের দুইজন প্রধান ব্যক্তি রাশেদ এবং নূর, সে বিএনপিতে যোগ দেয় নিজের দলকে পরিত্যাগ করে। সেই ব্যক্তি কীরকম হতে পারে সেটি বোঝার আর বাকি নেই কারোর। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, আপনারা আপনাদের অপিনিয়ন, অভিব্যক্তিটা কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান? নুরুল হক নূরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের যে প্রতিবেদন, এই প্রতিবেদন প্রকাশের পরে কী ধরনের প্রভাব পড়তে পারে নূরের লাইফে?